তিথির বিয়ে কার সাথে? আমি কি করে জানবো কার সাথে বিয়ের কথাই তো আমি কাল সকালে জেনেছি। মৃত্যি: ওহ আচ্ছা, ভাবি হবে কারো না কারো সাথে। আমি তো বাঁচলাম তাতেই শুক্রিয়া। তুমি বাঁচলে মানে? তোমার আবার কি হয়েছিল? মৃত্যি প্রশ্ন করল। ও তুমি বুঝবে না, ছিল একটা সমস্যা। কি সমস্যা শুনি? ভাবির বোনের বিয়ে নিয়ে তোমার সমস্যা। মিস্টার আহনাফ রহস্যের গন্ধ পাচ্ছি বলেই হি হি করে হেসে উঠল মৃত্যি। আরহাম তার হাসি দেখে মনে মনে ভাবছে, হাসো হাসো, একটু পরই মুখ ফুলিয়ে বসে থাকবে। হলো ও তাই আহনাফ বলল, এত হাসার কিছু নাই, ঝামেলা আপনার বরের ওপর ও ছিল কিছুদিন। এবার আহনাফ ও হেসে উঠল। আর মৃত্যি আহনাফের মুখে এ কথা শুনে ক্যাবলার মতো আরহামের দিকে তাকাল। আরহাম টের পেয়েছে মৃত্যি এখন জিজ্ঞাসু নেত্রে তার পানেই চেয়ে আছে, কিন্তু সে খাওয়ায় মনোযোগ রাখল তবুও। মৃত্যি আরহামকে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই আহনাফ বলল, তিথি সায়ন ভাইয়ার এনগেজমেন্টের দিন প্রথম দেখে আরহাম ভাইয়াকে, আর সেদিনই ক্রাশ খায় ভাইয়ার ওপর। তারপর সে এ বাহানা ওই বাহানা করে প্রায়ই আমাদের বাড়িতে ভাইয়ার অফিসে যেত। এতটুকু পুচকো মেয়ে ক্লাস 8-এ পড়ে, তখন থেকেই ভাইয়ার প্রেমে হাবুডুবু খেল। এতটুকু শুনেই মৃত্যির চোখ রসগোল্লা হয়ে যায়। সে ঘাড় ঘুরিয়ে আরহামের দিকে তাকায়, কিন্তু আরহাম তো আয়েশ করে তার পেছনে লাগা পাগল মেয়ের বিয়ের রোস্ট চিবাতে ব্যস্ত। এখন মৃত্যির খুব রাগ হচ্ছে, এজন্যই লুচু মেয়ে তার বরের কোলে ঝাঁপিয়ে পড়েছিল। আহনাফ আবার বলল, জানেন ভাবি, তিথি তো সায়ন ভাইয়ার বিয়ের দিন নিজেই বউয়ের মতো সেজে তৈরি হয়েছিল, তারপর পুরো বাড়িশুদ্ধ সকল মেহমানের সামনে কান্না করেছিল আরহাম ভাইয়াকে বিয়ে করার জন্য। আহনাফ কাহিনী বলছে আর হো হো করে হাসছে। আরহাম ইচ্ছে করেই মৃত্যির দিকে তাকাচ্ছে না। এ পর্যায়ে আরহামের মা বলল, বৌমা কথা পড়ে বলো, আগে খাবারটা শেষ করো। মৃত্যি বলল, খাচ্ছি মা, একটু কথা বাকি আছে। আহনাফ টের পেল মৃত্যির খুব আগ্রহ তিথি সম্পর্কে, তাই বলল, ভাবি তিথি কিন্তু পুরো বাড়ি মেহমানের সামনে ভাইয়াকে আই লাভ ইউ বলেছিল। কথাটা আরহামের কানে পৌঁছতেই সে বিষম খেল আর মনে মনে আহনাফকে একগাদা গালি দিল। মৃত্যি এবার আর কৌতূহল বা রাগ কোনোটাই প্রকাশ করল না, শুধু চুপ করে শুনতে লাগল। আহনাফ বলল, সেদিন কি যে কাণ্ড হয়েছিল, তিথি তো প্রায় কান্নাকাটি করে পাগল করে দিচ্ছিল সবাইকে, সে আরহাম ভাইয়াকে বিয়ে করবে। এটুকুনি বয়সে ইয়া হাম্বর এক দামড়া ছেলেকে বিয়ে করতে চায়, বাড়িতে কি যে একটা অবস্থা হয়েছিল। আহনাফের হাম্বর এক দামড়া কথাটা শুনে আরহাম ক্যামেরার কাছে এসে বলল, লজ্জা করে না তোর বড় ভাইকে কি বলছি সেগুলো? আরে ধুর ভাইয়া, কাহিনী শেষ করতে দাও। মৃত্যি ও এবার আরহামকে হালকা ধাক্কা দিয়ে বলল, স্মরণ শুনতে দিন আপনার এক্স স্টোরি। আরহাম হেসে দিল ও তারপর বলল, ওকে শুনো, আমি খাওয়া কন্টিনিউ করি। আহনাফ বলল, ওই বিয়েতে সায়ন ভাইয়ার প্রায় কান্না শুরুরই হয়ে যাচ্ছিল, বারবার বলছিলে ছোট ভাইয়ের জন্য কি আমার বিয়ে আটকে থাকবে। তিথি এসে আরহাম ভাইয়াকে বলল, চলুন না আমরা পালিয়ে যাই। আর ভাইয়া কি বলেছিল জানেন? একেবারে কানের নিচে ঠাডায় একটা দিব, ফাজিল মেয়ে, জলদি খাবার খাও, মোবাইল রাখো। আরহাম বলল। মৃত্যি থ হয়ে গেল, আরহাম তাকে মারবে বলছে। আহনাফ তখনই আবার বলল, এক্সাক্টলি ভাইয়া, তিথিকে ওই দিন এমনই বলেছিল, তবে ওই দিন খাবার খাওয়ের জায়গায় বলেছিল ভালো হয়ে যাও, নয়তো পিটিয়ে বিয়ের ভূত নামিয়ে ফেলব। মৃত্যি কি বলবে খুঁজে পাচ্ছে না, আরহাম তাকে এমনভাবে সবার সামনে ধমক দিল। কিন্তু আহনাফের কথা শেষ হতেই জারিফ সাইড থেকে বলে উঠল, ভাবি এটা তো ছিল আরহাম ভাইয়ার পেছনে লাগা। আহনাফ ভাইয়াকে জিজ্ঞেস করো তিথি আহনাফ ভাইয়াকে কি বলেছিল। মিনহা বসে বসে ভাবছে আরহামকে কবে দেখবে আবার। তার জন্য ভার্সিটিতে জয়েন করল, কিন্তু আরহাম তো আসেইনি। এ কদিনে নম্বরটা তো নেওয়া যেত, কিন্তু সেটাও হলো না।
মিনহা চট করে মোবাইল নিয়ে রোহানকে ডায়াল করল, কিন্তু রোহানের মোবাইল বন্ধ পেল। মিরহাদকে কল দিল, তার কল বিজি দেখাচ্ছে। নিশ্চয়ই কারো সাথে কথা বলছে। সে বিরক্ত, মহা বিরক্ত। আরহাম, রোহান, মিরহাদ ছাড়া আর বাকি ফ্রেন্ডসদের সে পাত্তা দিত না, তাই আর কারো সাথে যোগাযোগও নেই। এখন ভাবছে শুভর নাম্বারটা থাকলে অন্তত জিজ্ঞেস করতে পারত আরহামের নম্বর আছে কিনা। আহনাফ কোনো এক জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়ায় মৃত্যু তিথির কাহিনী পুরো শুনতে পারল না, তবে যতটুকু শুনেছে ততটুকুতেই তার তিথির ওপর রাগ হচ্ছে। মনে মনে হাজারটা গালি দিচ্ছে। বয়স এখনো 18 হয়নি, শয়তান, খচ্চর মাইয়া, আমার বরের দিকে নজর দেশ। বলি, তোর কচি বয়সে কচি পোলা চক্ষে দেহস না, বুইরা ব্যাটারে পছন্দ করার কি আছে? মৃত্যু বিড়বিড় করছে আরহামের পাশে দাঁড়িয়ে। খাওয়ার সময় ও তাই করেছে, সবাই খাবার খেয়েছে আর মৃত্যু আরহামের মাথা। মানে সে বকবক করে মাথা খেয়েছে। এখন বরযাত্রী এসেছে, বর দেখতে এসে মৃত্যুর মুখ হা হয়ে গেছে। আরহাম গেটের একপাশে আর তার পাশেই মৃত্যু আরহামের এক হাত জড়িয়ে ধরে আছে আর গেটের সামনে বর দেখছে। ওমা, এটা বর? এটাই বর। কি করে সম্ভব? আরহাম ঘাড় ঘুরিয়ে তাকালো। কি করে সম্ভব মানে কি? মানে এই যে ছেলেটার বয়স তো 16-17 বেশি হবে, এটুকু ছেলের বিয়ে কি করে সম্ভব? মেয়ের বয়স জানো? না, তবে যাই হোক, ছেলে মেয়ে দুজনই অপ্রাপ্ত বয়সের, এটা তো বাল্য বিবাহ। পুলিশ আসবে না? মৃত্যু। আরহাম মৃত্যুর হাত ধরে সেখান থেকে সরে আসলো, তারপর বলল, মেয়ের কাহিনী তো শুনলেই আহনাফের কাছে, তাই না? মৃত্যু মাথা ঝাঁকালো, উত্তর হ্যাঁ। আরহাম আবার বলল যে মেয়ে ক্লাস 8-এ পড়তেই মাস্টার্স কমপ্লিট, ব্যবসারত ছেলের পেছনে পাগল হতে পারে, মানে নিজের থেকে দ্বিগুণ বসের ছেলে জেনেও প্রেমে পাগল হতে পারে, তাকে নিয়ে ভাবো সে কতটা আবেগপ্রবণ। আর সে 8, 9, 10 এই 3 বছরে আমার কানে যতটুকু এসেছে সে প্রায় 4টা রিলেশন করেছে, তাছাড়াও প্রায় 8-10টা ছেলের ওপর ক্রাশ খেয়েছে। আরহাম বলছে আর মৃত্যু হা করে কথা শুনছে আর অবাক হচ্ছে। আর তুমি কি জানো, সে শুধু তোমার বর না, তোমার দেবরের জন্য ও পাগল ছিল। মৃত্যু দ্রুত মুখ খুলে বলল, কার? জারিফের? জারিফ না আহনাফের? তাই তো, সে অমন টাস্কি খেয়ে কাহিনী শোনাল। মৃত্যু এবার জোরেই হেসে দিল। বাব্বা, এতটুকুনি পুচকি মেয়ে এত এত ক্রাশকায় কেমনে? আমি মৃত্যু 3টা প্রেম করেছি, তাতেও 10 কি 20 দিনের বেশি করতে পারিনি, তাই হাল ছেড়ে দিয়েছি। প্রথমে রোহান স্যারের ওপর ক্রাশ খেয়েছি, তা আবার আপনাকে দেখার পর সেটাও শেষ। এখন তো আর কাউকে ভালোই লাগে না, ক্রাশ তো দূরের ব্যাপার। মজার ছলে মৃত্যু গড়গড় করে বলে চলছে কথাগুলো। তার খেয়াল নেই একজোড়া চোখ বিস্ময় আর আশ্চর্য হয়ে তাকিয়ে আছে তার দিকে। আরহাম রক্তশূন্য চোখে তাকিয়ে আছে তার দিকে। মনে মনে ভাবছে, মৃত্যু এতগুলো প্রেম করেছে যে আমি কোনো মেয়ের মুখে ভালো করে চেয়ে দেখিনি, তার বউ যাই হোক, শেষের কথাটা ছিল সে আমার পরে আর কাউকে চেয়ে দেখেনি। তার মানে আমিই তার শেষ, শুরুটা যারাই হোক। সন্ধ্যার পর বাড়ি ফিরেছে আরহাম, মৃত্যু, ছোট মা, ছোট বাবা, বড় বাবা, জারিফ, জাহিন আর আরহামের মা তুবা, সায়ন আর তার মা বিয়ের আরও কিছু ফাংশন অ্যাটেন্ড করে পরেই ফিরবে। রাতে সবাই একসাথে ডিনার করতে বসেছিল, মৃত্যু আর ছোট মা খাবার সার্ভ করছে। আরহাম গলা খাকড়ি দিয়ে একবার সবার দিকে তাকালো। তারপর বড় বাবাকে উদ্দেশ্য করে বলল, বড় বাবা, আমার কিছু জরুরি কথা বলার ছিল। কি কথা? আমার 2-1 দিনের মধ্যেই ঢাকা ফিরতে হবে। আরহামের মুখের কথা শেষ হওয়ার আগেই তার মা বলে উঠল, ঢাকা যাবি না তুই আর? মা ছেলের কথা শুনে উপস্থিত সবাই চমকে গেল।
বড় বাবা কিছু বলবে তার আগেই আরহাম আবার বলল, বড় বাবা আমি ভার্সিটিতে জব করি, সেখানকার চেয়ারম্যান আমায় ডেকেছিলেন মঙ্গলবারে। উনি আমায় আবার জয়েন করতে বলেছেন। তুমি কি বলেছ? আমি না করেছিলাম, কারণ আমি এখানে ফিরে আসব আগেই ঠিক করেছি। মা আর আপনিও চাইছিলেন আমি যেন ব্যবসাটা এখানে ট্রান্সফার করি, আবার আগের মতো এখানেই কাজ করব, কিন্তু সবটা এখানে ট্রান্সফার করে নতুন করে সব করতে আমার সময় লাগবে 4-5 মাস। তাই চেয়ারম্যান স্যার রিকোয়েস্ট করেছেন এই সময়ই যেন আমি ক্লাস নেই, প্রয়োজনে সপ্তাহে 1টা কি 2টা ক্লাস নেই। আরহাম কথা শেষ করতেই মা বলে উঠলেন, কোনো দরকার নেই। কিন্তু বড় বাবা মায়ের কথা গ্রাহ্য করতে দিলেন না, বললেন যেটা তোর নিজের কাছে ঠিক মনে হবে সেটা করবি। বড় বাবার কথা শুনে আরহাম খুশি হল, কারণ সে মনে মনে এমনটাই চাইছিল। এখনই সুযোগ মৃত্যুর পড়াশোনার কথা বলার। বড় বাবা আরও একটা কথা ছিল। বলো। মৃত্যুর সামনের মাসেই প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা, আমি চাইছিলাম ওর সাথেই চলুক আমার, তারপর পরীক্ষা দিয়ে আবার আমার সাথেই ফিরবে এখানে। ততদিনে আমি ওর এখানকার ভার্সিটিতে ট্রান্সফারের ব্যবস্থা করে নিব। আরহামের কথা শুনে মৃত্যুর চোখ ছানাবড়া। সে কিচেন থেকে ডালের পাত্রটা আনছিল, আরহামের কথায় তার ইচ্ছে করছে সেটা আরহামের মাথায় ঢেলে দেওয়ার। ব্যাটা ফাজিল, বিয়ার পর কিসের পড়ালেহা, আমি অহন সংসার করুম, বছরে বছরে একটা কইরা বাচ্চা নিমু, বুইরা খাটাস, আবার পড়ার কথা কস। মনে মনে 100টা গাল দিল ও মৃত্যু আরহামকে, কিন্তু মুখে বলতে পারল না কিছু। তবে আরহামের মা আপত্তি করল। আরহাম অবশ্য সে কথা শোনার মতো ব্যক্তি। সে বলে উঠল, আমি যদি আবার ভার্সিটি জয়েন না করতাম তবুও মৃত্যুকে তার বাবার বাড়ি রেখে আসতাম পরীক্ষা পর্যন্ত। বড় বাবা ও তাল মেলালেন, আমি খুশি হয়েছি তুমি নিজে থেকে মৃত্যুর পড়াশোনার কথা বলছ। তবে তোমরা পরশু রওনা দিও, আর আয়েশা আমাদের কাছেই থাকবে। তুমি জলদি জলদি নিজের কাজ শেষ করে আমার মেয়েকে নিয়ে ফিরে আসবে, আমি সেই অপেক্ষায় থাকব। মৃত্যু আবার মনে মনে গাল দিতে চাইছে, তবে এবার আরহামকে নয়, বড় বাবাকে কেন যে মেয়ে ভাবতে গেল। লোকটা বউ ভাবলেই ভালো হতো, তাহলে নিশ্চয়ই কথায় কথায় বলতো বাড়ির বউ কিসের এত পড়াশোনা হো। সবাই খাওয়ার পাট চুকিয়ে নিজের ঘরে গেল। মৃত্যু রুমে ঢুকতেই আরহাম খপ করে টেনে কোমর পেঁচিয়ে ধরল। কি সারপ্রাইজ, কেমন লাগলো আমার সাইকো বউয়ের? মৃত্যু মুখ বাঁকিয়ে বলল, কিসের সারপ্রাইজ? ও মা, তুমি সারপ্রাইজ হওনি, আবার আমরা ঢাকা যাব, তুমি পরীক্ষা দিবে। আরহাম। মৃত্যু কোনো কথার জবাব না দিয়ে মোবাইল হাতে নিয়ে মাকে কল করল। ওপাশ থেকে রিসিভ হতেই বলল, মা বিয়ের পর মেয়েদের প্রধান কাজ কি? মন দিয়ে স্বামীর সংসার করা, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা। মৃত্যু মাকে কল দিয়েই লাউডস্পিকার দিয়েছিল। তাই আরহাম মা মেয়ে দুজনের কথাই শুনছে, শুধু বুঝছে না এসব কথা কেন হচ্ছে। মৃত্যুর এবার যা বলল তাতে আরহামের বুঝতে বাকি রইল না এভাবে কল করে লাউড দেওয়ার কারণ। মৃত্যু বলল, মা আমার বিয়ে হয়ে গেছে, আমি আর পড়াশোনা করব না, পরীক্ষা তো ভুলেও দিব না, আর ইংরেজি তো ছুঁয়েও দেখব না, আমি ঢাকায় যাব না হু বলেই সে কল কেটে দিল। তারপর মোবাইলটা ছুঁড়ে মারল খাটের ওপর। আরহাম সব দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে বিছানায়। মৃত্যু সেদিকে ফিরেও তাকাল না। সারারাত মৃত্যু মুখ ফুলিয়ে জেগেছিল, ভোরের একটু আগেই ঘুমিয়েছে। আরহাম অবশ্য আগেই ঘুমিয়ে পড়েছিল। যথেষ্ট জোরও করেছে বউকে একটু আদর করা, কিন্তু বউ তার অগ্নিকুণ্ড সেজেছিল, তাই আরহাম ও প্রেম ভালোবাসা ভুলে ঘুম দিয়েছে। খট খট শব্দে পাকা ঘুমটা কাঁচা হতে সময় লাগল না আরহামের। চোখ খুলে ঘরময় চোখ বুলিয়ে শব্দের উৎসটি খোঁজার চেষ্টা করল, আর তা চোখে পড়েও গেল। আলমারির সামনে বসে ট্রলি ব্যাগটির চেইন না খুলতে পারায় বারবার সেটাকে আলমারির সাথে ধাক্কা লাগাচ্ছে মৃত্যু। শব্দ হচ্ছে তাতেও বিরক্ত নয় আরহাম, সে বিরক্ত মৃত্যুর বুদ্ধির উপর।
18 পেরিয়ে 19-এ পড়া মেয়েটির বুদ্ধি থেকে সুস্থ মানুষও মনে হয় পাগল হয়ে যাবে। কি করছো মৃত্যি? মৃত্যি চুপ, সে তার কাজ অনবরত চালিয়ে যাচ্ছে। আরহাম আবারও প্রশ্ন করল, এবারও সেইম। মৃত্যি বোধ হয় পণ করেছে মুখ না খোলার। আরহাম আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে বাথরুমে চলে গেল। মৃত্যি বহু কষ্টের পর ব্যাগটার চেইন খুলতে পারল। সঠিকভাবে চেষ্টা করলে আরও আগেই খুলে যেত। আরহাম যখন বাথরুম থেকে বের হলো তখন দেখল মৃত্যি আলমারি থেকে সব কাপড় আলুথালু করে শুধু ব্যাগে ভরছে। সকাল সকাল কি হলো? মৃত্যি চুপ, তাই আরহাম আর প্রশ্ন করল না। মৃত্যিকে সে পুরোপুরি এখন ও জানে না, তবুও যতটুকু জানে এই মেয়ে রেগেই এমন চুপ হয়ে আছে। তাই আপাতত রাগী মানুষকে আর না রাগানোই ভালো। তাই আর কোনো প্রশ্ন না করে ঘর থেকে বের হয়ে গেল। সকাল এখন ও তেমন হয়নি, ভোর বলা যেতে পারে। বাড়ির বাইরে হাঁটা হয় না অনেক দিন, তাই সে বের হয়ে গেল। হাঁটতে হাঁটতে এলাকার সবচেয়ে বড় বাগানটির সামনে। বাগান বললে ভুল হবে, জঙ্গল প্রায়। সেখানে জানা অজানা হাজারো গাছ লতাগুল্ম কেউ পরিষ্কার করার দায়িত্বটা নেয় না এর। বন বিভাগের আওতায় ও না পড়ায় এটা পরিত্যক্তভাবেই আছে। এখানে নানা রকম ফুল ফল হয়, যার যা চোখে পড়ে তাই পেরে নিয়ে যায়। আরহাম জঙ্গলটার পাশ দিয়ে যাওয়ার সময় কেমন শুকনো পাতার মরমর আওয়াজ শুনতে পেল। প্রথমে ভাবল বাতাসে হয়তো পাতার শব্দ হচ্ছে, কিন্তু পরে টের পেল শব্দটা বাতাসে নয়, কারো পায়ের হবে। ভালো করে এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল জঙ্গলটার একটু ভেতর দিকটায় কেউ একজন একটা গাছের দিকে তাকিয়ে লাফিয়ে যাচ্ছে। হয়তো কিছু পারার চেষ্টা করছে। আর তার প্রত্যেকবার লাফানোর কারণে শুকনো পাতাগুলোই বেজে উঠছে। আরহাম একটু একটু করে এগিয়ে গেল সেদিকটায়, আর যেতেই বুঝতে পারল একটা মেয়ে জাম্বুরা গাছ থেকে একটা পাকা জাম্বুরা পাড়ার চেষ্টা করছে। মেয়েটির বয়স মৃত্যির মতোই হবে। আরহামের হাসি পেল, এত বড় মেয়ে একটা জাম্বুরা পাড়ার জন্য কি বৃথা চেষ্টাই না চালাচ্ছে। আচ্ছা, এই বয়সের মেয়েদের বুদ্ধি কি একটু কমই থাকে, নাকি শুধু আমার বউয়ের মতো এই মেয়েটারই কম? আরহাম আরেকটু সামনে এগিয়ে হাত উঁচু করেই জাম্বুরাটি পেরে নিল। গাছটা ততটা উঁচু নয়, সম্ভবত মেয়েটির হাইট একটু বেশিই কম। নয়তো আরহাম যেটা দাঁড়িয়ে থেকেই পারল, মেয়েটি তা লাফিয়েও পারল না কেন? এই রে, আমার জাম্বুরা পারল ক্যাডা? বলেই মেয়েটি পিছন ফিরে দেখল আরহামকে। এই নাও তোমার জাম্বুরা। আরহামের কথাটি মেয়েটির কান পর্যন্ত পৌঁছেছে কিনা তা বোঝা যাচ্ছে না, তবে মেয়েটি যে আরহামকে চোখ দিয়ে গিলে খাওয়ার চেষ্টা করছে সেটা বেশ ভালো বুঝতে পারছে। তাই সে খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। মেয়েটি অনেক বিস্ময়ের সাথে দেখছে আরহামকে, যেন আরহাম দুনিয়ার অষ্টম আশ্চর্য। ও আল্লাহ গো, এইডা কি মানুষ না জিন জাতি? মেয়েটির এহেন কথায় আরহাম ভ্যাবাচেকা খেয়ে গেল। তাকে কি দেখতে জিনের মতো লাগে? নাকি মেয়েটি তার সাইকো বউটার মতো কিছুটা সাইকো? এই মেয়ে কি বলছো এসব? আরহামের কথা মেয়েটির কানে যেতেই সে বিড়বিড় করে সবরকম দোয়া পড়তে লাগল। তারপর নিজের বুকে ফু দিয়ে আরহামের সামনে গেল। আফনে কি মানুষ? মানুষ না হলে কথা বলছি কি করে? হাঁচা আফনে মানুষ? না, আমি আজরাইল। খুশি। ও আল্লাহ গো, আমারে বাঁচাও গো, ও আব্বা গো। মেয়েটি এক প্রকার বিলাপ শুরু করে দিল। আরহাম মেয়ের কাণ্ড দেখে জোরে ধমকে উঠল। মেয়েটি ধমক খেয়েই চুপ করে আর চোখে তাকালো তার দিকে। আর মনে মনে বলতে কি কি সুন্দর পোলা, আল্লাহ গো, জিমুন চোখ, হিমুন নাক আর গালের গাতাটাও ইস কি যে সুন্দর। দাদি খালি কইতো তরে কোনো রাজপুত্তুর বিয়া করব। এইডাই কি হেই রাজপুত্তুর? দাড়ি
মেয়েটি তার ভাবনায় ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু আরহাম বিরক্ত হয়ে গেল, তাই জাম্বুরাটি এগিয়ে দিয়ে বলল, নাও, রাখো তোমার জাম্বুরা। হাত বাড়িয়ে জাম্বুরাটি নিয়ে মেয়েটি লাজুক লাজুক ভান নিয়ে ওড়না ঠিক করতে লাগল। পরেছে সে লাল রঙের একটা সেলোয়ার কামিজ, যা দেখেই বোঝা যাচ্ছে মেয়েটি কোনো অজপাড়া গায়ের মানুষ। কারণ এই গ্রামে মেয়েগুলো এতটাও টিপিক্যাল সাজে থাকে না। ছাপা কাপড়ে কামিজ, তেল চিটচিটে চুলগুলো ফিতা পেঁচিয়ে দুটো বেনি বেঁধেছে। ঠোঁটে ও লাল লিপস্টিক, পায় একজোড়া বাটা স্যান্ডেল। আর কথা বলার ধরনই বলে দিচ্ছে তেমন পড়ালেখা করেনি কখনো। তবে চেহারাটা খুব মিষ্টি। কিন্তু আরহাম ভাবছে বাড়িতে ফেরা দরকার, কিন্তু বউ তো তার কোনো কারণে রেগে টমেটো হয়ে আছে, কি করা যায়। তারপর আবার ভাবল এখান থেকে একটা জাম্বুরাই নিয়ে যাই। কে জানে, হয়তো জাম্বুরা খেয়ে জাম্বুরার মতো টক মিষ্টি আদর করে দেয়। মেয়েটি একদৃষ্টিতে এখনো চেয়ে আছে আরহামের দিকে, কিন্তু আরহাম জাম্বুরা খুঁজছে পাকা দেখে। কিন্তু গাছে সবই কাঁচা। মেয়েটি প্রশ্ন করল, এই আজরাইল আফনে কি পাকনা জাম্বুরা খুঁজতাছেন? মেয়েটির কথা শুনে আরহাম বড় বড় চোখ করে তাকালো, তাতেই মেয়েটি ভয় পেয়ে আবার বলল, আফনের নাম জানি না তো, এজন্যই আজরাইল কইলাম। আমার নাম আরহাম। হ্যাঁ, আমি জাম্বুরাই খুঁজছি, কিন্তু আর মনে হয় পাকা জাম্বুরা নেই। আরহাম, আরি বোবা, কি সুন্দর নাম। আমার নাম রোজিনা। ওহ আচ্ছা, তা তোমাকে তো এই গ্রামের মনে হচ্ছে না। না, আমি তো এই গেরামের না। আমি শান্তান গেরাম তন আইসি। এইহানে আক্কাস আলী চাচা থাহে হেও কইছি শহরে লইয়া যাইব কাম করতে। ওহ, কি কাজ করবে শহরে গিয়ে? গার্মেন্টস জয়েন করবে? না তো, আক্কাস চাচার দূরসম্পর্কের বইনের বাড়ি জামু। বাড়ির কাম করুম, আব্বাই কইছে গার্মেন্টসে পাঠাইব না। আইচ্ছা হনেন আরাম সার, এই লন জাম্বুরা, এইডা আফনে খাইয়েন। জাম্বুরাটা আরহামের দিকে এগিয়ে দিয়ে, আরে হেই, না না, লাগবে না, তুমি নিয়ে যাও, আমি অন্য কিছু নিব সাইকোর জন্য। কিয়ের লাগি, আরে লইয়া যান। একখান কথা কই? হ্যাঁ বলো। রোজিনা চোখ দুটো ছোট ছোট করে আরহামের একটু সামনে এসে বলল, আফনে দেখতে এক্কেরে রাজপুত্তুরের লাহান। আর আমার দাদি কইতো আমার বিয়া হইব কোনো রাজপুত্তুরের লগে। অহন ক্যাডা জানে, হেই রাজপুত্তুর তো আফনে ও হইতে পারেন, হেইর লাগি আফনে এইডা লইয়া যান, আমার খুশি লাগব, মনে হইব আমার রাজপুত্তুরারে আমি গিফট দিছি। কথাটা বলেই মেয়েটি হাতে গোজা ওড়নার কোনোটা নিজের মুখে গুজে লজ্জা পাওয়া ভঙ্গিতে চোখ নিচে নামিয়ে নিল। আরহাম কিছুক্ষণ আগেও চেতনায় থাকলেও এখন তার মনে হচ্ছে ও বুঝো এই মাত্রই জ্ঞান হারিয়েছে, অথবা নিশ্চিত কোনো দিবা স্বপ্ন দেখছে। এই মেয়ে যে মৃত্যুর চেয়ে এক লেভেলের ওপরের সাইকো, তাতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আরহাম জঙ্গল থেকে দ্রুত বের হওয়ার জন্য উদ্যত হলে মেয়েটি তাকে আটকায় আর বারবার বলতে থাকে জাম্বুরাটা নিয়ে যেতে। আরহাম বেশিক্ষণ সেখানে থাকতে চাইছে না, সকালটা এখন প্রখর রোদের আলোয় চকচকে হয়ে ঝলমল করছে। গ্রামের মানুষগুলো নিজ নিজ কাজে যাচ্ছে, তাই জঙ্গলের পাশে রাস্তায় জনমানবের আনাগোনা বেশি হচ্ছে। গ্রামের কেউ যদি দেখে আরহাম জঙ্গলের ভেতর একটা মেয়ের সাথে, তাহলে কেলেঙ্কারি হতে বেশি সময় লাগবে না। তাই আরহাম নিয়ে নিল জাম্বুরা, তারপর দুকদম বাড়াতেই ভাবল মেয়েটা গরিব, জাম্বুরার বদলে কিছু টাকা দিয়ে দিল ভালো হয়। কিন্তু সকালে হাঁটতে বের হয়েছে টি শার্ট আর ট্রাউজার পরে, সাথে ওয়ালেট, মোবাইল কিছুই নেই। এই মেয়ে, শোনো, তুমি কিছুক্ষণ পর আমাদের বাড়ি যেও, জাম্বুরার টাকাটা নিয়ে এসো। আমাদের বাড়ি এই রাস্তার দক্ষিণ মোড়ে, বড় বাড়িটাই। আমি কি এইডা বেচতাছি? তেহা নিমু ক্যান? আরে
না কিছু না। আচ্ছা, এটার দাম নিতে হবে না, তুমি বললে না এটা আমাকে গিফট করছো, আমিও কোনো গিফট দিয়ে দিব। তাহলে তে আর সমস্যা নেই। রোজিনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল আচ্ছা। আরহাম জাম্বুরা হাতে চলে গেল। বাড়ি ফিরে আরহাম নিজের হুঁশ হারিয়ে ফেলার অবস্থা। পুরো বাড়ির সব মানুষ তার রুমে। বিছানার মাঝখানে বসে আছে মৃত্যি। তার একপাশে মা, বড় মা, ছোট মা। অন্য পাশে বড় বাবা, ছোট বাবা। সামনের দিকে জারিফ, জাহিন, তুবা ভাবি। কিন্তু ভাবি, বড় মা তো কিছুদিন পর আসার কথা ছিল। কি হচ্ছে এসব আরহাম বোঝার আগেই বড় বাবা বসা থেকে উঠে এসে ঠাস করে এক চড় লাগিয়ে দিল আরহামের গালে। ঘটনার আকস্মিকতায় ঘরশুদ্ধ সবাই চমকে যায়। মৃত্যু ও ভয় পেয়ে যায়। কি হচ্ছে এসব আরহাম আর বোঝার চেষ্টাও করতে পারল না। তোর সাহস কি করে হয় আমার মেয়েকে বাড়ি থেকে বের করার? কে তুই? এই বাড়ি তোর একার নাকি করে ভুলে গেলি? আর মৃত্তিকা শুধু তোর বউ নয়, আমার মেয়েও, এটাই বাকি করে ভুললি? একদমই সবগুলো কথা বললেন বড় বাবা। আরহাম বাড়ি থেকে বের হয়ে হাঁটতে গেছে 1 কি 1.5 ঘন্টা আগে। তখন তো বাড়ির সবাইকে সজাগ ও দেখিনি। এতটুকু সময়ে এমন কি হলো যে বড় বাবা আমার ওপর হাত উঠাতে বাধ্য হল? তবে যাই হোক, বড় বাবার যে বয়স হয়েছে তা থাপ্পড়েই টের পাওয়া যায়। আরহাম যখন এসবই ভাবছিল তখন মৃত্যু বলল, বড় বাবা স্যার তো আমাকে। বড় বাবা আবার মৃত্যুকে থামিয়ে দিয়ে বলল, মৃত্যু এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আর হ্যাঁ, কাল ঢাকা যাবে, শুধুমাত্র 4 মাসের জন্য। পরীক্ষার পর ও তোমার প্রয়োজনে 4 মাস পর্যন্ত থাকলেও এরপর বাড়ির বউ বাড়ি ফিরে আসবে। তোমার প্রবলেম থাকলে তুমি আর ফিরো না, জোর করব না বলেই বড় বাবা রুম থেকে বের হয়ে গেল। তারপর এক এক করে সবাই বের হতে লাগল। মৃত্যু কাচুমাচু করে বিছানায় বসে রইল। ড্রেসিং টেবিলের সামনে ট্রলি ব্যাগ দাঁড় করানো, মানে ব্যাগ গুছিয়ে নিয়েছে ম্যাডাম। আর এজন্যই মনে হয় কিছু ভুল বুঝছে সবাই আমাকে। কিন্তু আমি তো কাল পারমিশন নিয়েই নিয়েছি, তাহলে আবার কি হলো? মৃত্যুর ভীতু ভীতু ফেসটা দেখে আরহামের খুব হাসি পাচ্ছে, কিন্তু না, এখন আর হাসা যাবে না। আগে ঘরভর্তি সবার সামনে থাপ্পড় খাওয়ানোর শাস্তিটা দিয়ে নেই। আরহাম জাম্বুরাটা বেডসাইড টেবিলে রেখে বিছানায় বসল মৃত্যুর সামনে। খপ করে এক হাতে মৃত্যুর 2 গাল চেপে ধরল। আরহামের এমন আচরণে মৃত্যু ভয়ে লাল গেল। কিন্তু আরহাম গাল চেপে ঠোঁট দুটো গোলাকৃতি হয়ে সামনের দিকে আসতেই চুমু খেয়ে ছেড়ে দিল ও গাল। মৃত্যু যতটা ভয় পেয়েছিল ঠিক ততটাই লজ্জা পেল। আর আরহাম বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, ম্যাডাম চুমুতে পেট ভরেনি, নাস্তা করতে হবে, নিচে আসুন, আর আসার সময় জাম্বুরাটা ও নিয়েন ভর্তা করে খাব। তারপর আরহাম রুম থেকে বেরিয়ে যেতে গিয়ে আবার থামে। পেছনে ফিরে প্রশ্ন করে, আচ্ছা বউ, তুমি তো জিন্স পরতে, আগে শাড়ি পরলে কিভাবে ওই রাতে? বলেই আরহাম ভ্রু জোড়া নাচাল। মৃত্যু আরহামের দিকে তাকিয়ে বলল, শিখে নিয়েছিলাম মার কাছ থেকে, আর পরোটাও বানানো মা শিখিয়ে দিয়েছিল। ওহ আচ্ছা বলে আরহাম নিচের গেল। মৃত্যু ও বিছানা ছেড়ে জাম্বুরা নিয়ে নিচে গেল। বাড়ির সবাই একসাথে নাস্তা করে নিচেই ড্রয়িং রুমে বসে গল্প করছিল। আরহাম ঠিক করেছে আপাতত তাদের সাথে কাল মা ও যাবে, পড়ে না হয় চলে আসবে। আর মৃত্যু তো এখন ও সংসার সামলানো বোঝে না, তাই বড় মা ও বললেন, আয়েশা তুই কিছুদিন থাকিস ওখানেই। মৃত্যু টুকটাক শিখে গেলে চলে আসিস, আর বেয়াই বাড়ি তো পাশেই, বেআইন খেয়াল রাখবে তুই আসার পর। আরহামের মা আপত্তি করলেন না, কারণ তিনিও জানেন মৃত্যু ঠিকঠাক সংসার সামলাতে পারবে না। মৃত্যু কিচেনের দিকে যাচ্ছিল তখন আরহাম তাকে বলল, মৃত্যু জাম্বুরাটা শুকনো মরিচ পুড়ে ভর্তা করো তো। মৃত্যুও যাচ্ছিল, আবার থেমে জিজ্ঞেস করল, এটা কোথা থেকে আনলেন? কিনে?
আরহাম বলল, না, এটা তো দিছে একজন। নামটা বলতে যাচ্ছিল তখন খেয়াল হলো এখানে বড় বাবা আছে, মাইন্ড করতে পারে, তাই আর নামটা মুখে আনলো না আরহাম। মৃত্যু ও আর কিছু না বলে ভর্তা করতে বসে গেল। তখনই কানে একটি মেয়ে কণ্ঠের আওয়াজ এলো। মমতী বারবার বোঝার চেষ্টা করছে ডাকটা কি বলে দিচ্ছে মেয়ে কণ্ঠটি। রাজপুত্তুর, ওই রাজপুত্তুর কই আফনে? সোফায় বসা সবাই হতচকিত হয়ে গেল। কি বলে ডাকছে এটা, আর কে ডাকছে? সবাই যখন বিস্ময় তখন মেয়েটি ডাকতে ডাকতে সোজা ড্রয়িং রুমে এসে ঢুকল। মৃত্যুর ভর্তা বানানো শেষ, তাই ভর্তার বাটিটা হাতে নিয়ে সে ও এলো ড্রয়িং রুমে। রোজিনাকে দেখে আরহাম বসা থেকে উঠে গেল। অন্যান্যরাও ভালো করে দেখছে মেয়েটাকে। ফর্সা চেহারায় কাজল, কালো চোখ, লাল লিপস্টিক, আবার হাসি হাসি মুখ। সব মিলিয়ে মেয়েটি যে অপরূপ সুন্দরী তাতে কোনো সন্দেহ নেই। রোজিনা আরহামের সামনে এসে বলল, ওই রাজপুত্তুর আমি আইসি গিফট দেন আমার, বলেই হাতটা পেতে ধরল আরহামের সামনে। আরহাম একবার সবার দিকে চোখ বুলালো, তারপর আর চোখে মৃত্যুর দিকে তাকালো। মৃত্যুর গাল আর চোখ দুটো দেখে আরহাম ভয়ে ঢোক গিলল। কি মুসিবত আসতে বলেছি তাই বলে রাজপুত্তুর হেন তেন বলার কি দরকার, মনে মনে ভাবছে। আরহাম তড়িঘড়ি করে বলল, তুমি দাঁড়াও, আমি আনছি তোমার গিফট, বলে সে দ্রুত স্থান ত্যাগ করল। মৃত্যু ওখানেই দাঁড়িয়ে আছে। ছোট মা মেয়েটির আগাগোড়া ভালো করে দেখে জিজ্ঞেস করল, তুমি কে বাবা? আমি রোজিনা। আরহামকে কি করে চেনো? বড় মা প্রশ্ন করলেন। রোজিনা ইতস্তত করে লাজুক হয়ে বলল, আইজকা সকালে জঙ্গলে। কথাটা শুনে সবাই তাকালো রোজিনার দিকে। ততক্ষণে আরহাম নিচে চলে এসেছে আবার। 2টা 500 টাকার নোট মেয়েটিকে দিয়ে বলল, রাখো এটা। মেয়েটি এত টাকা দেখে বলক, শেষ পর্যন্ত আফনে আমার জাম্বুরার টেহা দিতে আইতে কইছেন। আরে না, এটা এমনিতেই দিচ্ছি। না, আমার লাগবো না। আমি টেহার লাইগা দেই নাই এইডা। ভালোবাইসা দিছি, রাখলে রাহেন, নাইলে ফালাইয়া দেন। বলতেই মেয়েটা ভো দৌড় লাগাল। এত তাড়াতাড়ি সবটা হলো যে কেউ কিছু বলতে পারল না। আরহাম ঘাড় ঘুরিয়ে মৃত্যুর দিকে তাকাতেই মৃত্যু আরহামের চোখে চোখ রেখে হাতে থাকা জাম্বুরা ভর্তার বাটিটা আছাড় মেরে ভেঙে ফেলল। সকাল থেকে দুপুর হয়ে গেল, তবুও মৃত্যু দরজা খুলল না। আরহাম অনেকবার ডেকেছে তাকে। ডেকেছে বাড়ির সবাই, কিন্তু মৃত্যু বড় বাবা ছাড়া কারো সাথেই কথা বলেনি, তবে দরজা খোলেনি। আরহাম আর না পেরে আহনাফের রুমটা খালি দুপুরে খেয়ে এসে সেখানেই শুয়ে পড়ল। খাওয়ার পর একটু রেস্ট নিলে শরীরটা ভালো লাগে। অফিস আর ভার্সিটির জন্য বেশিরভাগ সময় এরকম সুযোগ পায় না সে। মৃত্যু সকালে ও তেমন নাস্তা করতে পারেনি, আর এখন তো খিদে লেগে গেছে। আর টিকে থাকা সম্ভব নয়। মনে মনে ভাবছিল হয়তো আরহাম খাবার এনে ডাকবে তাকে, কিন্তু এতে ও জল ঢেলে দিয়েছে আরহাম। সে নিচে থেকে খেয়ে এসে একেবারে ঘুমোতেই চলে গেছে। আরেকটা বার ডাকলে কি হতো? খিদে আর সহ্য হচ্ছিল না, তাই মৃত্যু আস্তে করে দরজাটা খুলল যেন কেউ টের না পায়। কিন্তু দরজা খুলতেই চোখ খুশিতে চকচক করে উঠল, তবে সেটা লুকিয়ে মুখ গম্ভীর করে ফেলল, যেন খুশি, অবাক, আশ্চর্য কোনোটাই সে নয়। দরজার সামনে দাঁড়িয়ে আছে আরহাম, হাতে তার একটা ট্রে, তাতে খাবার সাজানো। মৃত্যু দরজার সামনেই দাঁড়িয়ে, তার কোনো হেলদোল নেই দেখে আরহাম ডেকে উঠল, ওই বউ সরনা, এগুলো নিয়ে আর কতক্ষণ এভাবে থাকব? দাঁড়িয়ে থাকবেন কেন? যান, আপনার রোজিনা শাবানা চম্পাকে খাইয়ে আসেন, এখানে আসছেন কেন? মুখের গম্ভীরতা বহাল রেখে। আমার রোজিনা শাবানা চম্পা আবার কে?
বোকা বোকা চেহারা বানিয়ে বলল আরহাম। মৃত্যু আবার বলল, কে আবার? ওই যে সকালে আসলো আপনার জাম্বুরাওয়ালি। আরে ধুর, ওটা তো একটা বাচ্চা গ্রামের সহজ সরল মেয়ে। আরহাম কথাটা বলতেই মৃত্যুর আগে অগ্নিশিখার মতো জ্বলে উঠল। তার ফোলা গলুমলু গাল দুটো শুধু লজ্জা পেয়েই না, রাগে ওর যে এমন টমেটোর মতো হতে পারে তা আরহাম হয়তো আজই লক্ষ্য করল। বাচ্চা মেয়ে, সহজ সরল গ্রামের মেয়ে না মানে? আচ্ছা শোনো না, ট্রেটা খুব ভারী, একটু ধরো না বলেই মৃত্যুর দিকে তাকালো। সে আগের মতোই লাল হয়ে আছে, তাই আরহাম আবার বলল, না ধরতে হবে না, একটু সরলেই হবে বলে মৃত্যুকে ট্রে দিয়েই হালকা ঠেলে রুমে ঢুকে গেল। মিরহাদ আজকাল অফিসে খুব বেশিই অমনোযোগী। সারাক্ষণ শুধু জিনিয়াকে নিয়েই ভাবে, আর এই ভাবনায় ব্যবসায় যে খুব শীঘ্রই লাল বাতি জ্বলবে তার বাবা খুব ভালো করেই বুঝতে পারছেন। মিরহাদের আগে যখন তার বাবা মাহবুব একা একা ব্যবসা করতেন তখন ব্যবসাটা শুধুমাত্র দেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল, কারণ তিনি বেশি শিক্ষিত ছিলেন না। বিদেশি বায়ারদের সাথে ডিল করার জন্য ইংলিশ জানা প্রয়োজন ছিল অথবা কোনো অ্যাসিস্ট্যান্ট। কিন্তু তিনি অ্যাসিস্ট্যান্ট রাখতে চাননি বলে দেশেই করছেন ব্যবসা। এরপর 2 বছর আগে যখন মীর জয়েন করল তখন থেকেই বাহিরের ক্লায়েন্ট জোগাড় করল, আর ব্যবসা এখন দেশের বাইরেও চলছে। কিন্তু এখন আবার মনে হচ্ছে এই ছেলের জন্যই ব্যবসা লাটে উঠবে। বাধ্য হয়ে তার বাবা তার মাকে ছেলের অবস্থা বলেন, যা শুনে তার মা একটাই জবাব দেয়, বউ ঘরে আনতে হবে। রোহান প্রায় পুরোপুরি স্মোকার বনে গেছে। এক কথায় যাকে বলে চেইন স্মোকার। সারাদিন রুমে আর বারান্দায় কাটায়। মৃত্যু আগে তার জন্য শুধুমাত্র পছন্দ ছিল, কিন্তু যখন থেকে আরহামের পাশে মৃত্যুকে দেখে তখন থেকেই মৃত্যু জেদে পরিণত হয়েছে, আর তার সাথে যোগ হয়েছে ভালোবাসা। আর এখানেই যত সমস্যার সৃষ্টি। যদি শুধু ভালোবাসা হতো তবে হয়তো মৃত্যুর খুশি দেখে নিজেকে সামলে নিত। কিন্তু রোহানের মনে তো অন্য কিছু, তাই তো সে এতটা উদ্ভ্রান্তের মতো হয়ে গেছে। মৃত্যুর অপরিপক্ক ভালো লাগা রোহানকে কখনো ছোঁয়নি, বরং তার সরে যাওয়া মনে খারাপ লাগার তৈরি করেছে। আর সেই খারাপ লাগা একসময় জেদে রূপান্তরিত হয়েছে। আর এই জেদ না থামাতে পারলে পুড়িয়ে ভস্ম করে ছাড়বে 3টা জীবন। ভালোবাসা এমনই হয়, কখনো সুন্দর সুখময়, আবার কখনো হয় ভয়ঙ্কর। মৃত্যু মুখ হাঁ করে আছে, আর আরহাম ভাতে তরকারি মেখে লোকমা বানিয়ে তুলে দিচ্ছে মৃত্যুর মুখে। আরহাম রুমে ঢুকে ট্রেটা রেখেই মৃত্যুকে হ্যাচকা টানে বুকের কাছে নিয়ে আসে। আর খুব যত্ন করে তার মুখের কাছে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে কপালে ঠোঁটের পরশ বুলায়। সাথে সাথেই মৃত্যু চোখ দুটো বন্ধ করে সেই পরশ গ্রহণ করে। তারপর আরহাম অনেকটা যত্ন সহকারে মৃত্যুর চিবুক টেনে মুখটা উঁচু করে ধরল। মৃত্যুও চোখ খুলল, আমার এই কিউট সুইট বউটা কি আমায় নিয়ে ইনসিকিউরড? ক্ষীণ স্বরে প্রশ্ন করল আরহাম। মৃত্যুর ঠোঁট কাঁপছে। আরহাম খেয়াল করল, কিন্তু কেন উত্তর পেল না সে মৃত্যুর থেকে। মৃত্যুকে এবার বিছানায় বসিয়ে আরহাম নিজেও তার মুখোমুখি বসল। চোখে চোখ রেখে মৃত্যুর হাত দুটো নিজের হাতের মুঠোয় পুড়ে নিল। মৃত্যু, ওই মেয়েটা সত্যিই বোকাশোকা। আমার পরিচিত ছিল না। সে সকালেই একটা জাম্বুরা পাড়ার চেষ্টা করছিল, যা ওর জন্য দুরসাধ্য। ওর হাইট কম, কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল, তাই আমি ওটা পেরে দিয়েছি। আর আমি তোমার জন্য ও আনতে চাচ্ছিলাম একটা, কিন্তু আর একটাও পাকা ছিল না, তাই ও নিজেরটা আমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ দিবেই তো, ওর রাজপুত্তুর বলে কথা ভেঙচি কেটে বলল মৃত্যু। আরহামের প্রথম কথাগুলো চুপচাপই শুনছিল সে, কিন্তু এবার আর চুপ রইল না। গড়গড় করে বলে চলছে, রোজিনা শাবানার রাজপুত্তুর। মৃত্যু এমন কিছুই না, ও গ্রামের অশিক্ষিত মেয়ে। আমাকে দেখে সে ভেবে নিয়েছে আমি কোনো রাজপুত্র। আর ভাববেই না কেন, আমার লুক, গেট আপ,
চার্ম দেখে তো যে কোনো মেয়েই ভাবে আমি হি। কথা শেষ হওয়ার আগেই হো হো করে হেসে উঠল মৃত্যি। আরহাম নিজেও হেসে উঠল। তার বলার ধরনটাই এমন ছিল যে মৃত্যির খুব হাসি পাচ্ছিল। দুজনেই একসাথে হাসছে। কিছুক্ষণ হাসার পর আরহাম মৃত্যির দিকে তাকিয়ে রাগ মিটল তাহলে ম্যাডামের। তারপরই আরহাম খেতে বলল। মৃত্যি বায়না ধরল খাইয়ে দিতে হবে। আরহামও বায়না পূরণ করল, এই ভয় ম্যাডাম যদি আবার রেগে যায়। দুদিন পর আরহাম টাই পড়তে পড়তে মৃত্যিকে একাধারে ডেকে যাচ্ছে, কিন্তু মৃত্যি জেগে থেকেও ঘুমের ভান করে আছে। উঠলেই আরহাম জোর করে ভার্সিটি নিয়ে যাবে। মৃত্যির সকল অভিনয় বৃথা করে দিয়ে আরহাম বাথরুমে ঢুকল। 2 মিনিট পর বেরিয়ে এসে মৃত্যিকে কোলে তুলে নিয়ে গেল বাথরুমে, আর সাথে সাথে ফেলে দিল পানি ভর্তি বাথটাবে। কোনো কিছু বুঝে ওঠার আগেই মৃত্যি পানিতে ভিজে চুপসে গেল। আরহাম পানির ছিটায় ভিজে গেছে তাই রুমে চলে এলো চেঞ্জ করতে, আর যেতে যেতে বলল 5 মিনিটের 1 সেকেন্ডও বেশি সময় যেন না লাগে। কইলেই হইল। লাগামু 5 মিনিটের জায়গায় 10 মিনিট, দেহি আফনে কি করেন হু। মৃত্যি জোরেই বলছিলে কথাগুলো আরহামের কানে যেতেই সে ও বলল, ওকে আইল সি হাউ কুড ইউ ডু মিসেস মৃত্তিকা মাহবুব। ওপস মৃত্তিকা। আরহাম মৃত্যি মুখে বললেও দেরি করার সাহস পেল না। লোকটা দেখতে যতটা ইনোসেন্ট ঠিক ততটাই খাটাস। তাই ঝটপট গোসল করে নিল। আরহাম নিজে চেঞ্জ করে মৃত্যির কাপড় এগিয়ে দিল। আরহাম পরেছে হালকা পিঙ্ক শার্ট, ইন করা কালো প্যান্ট, হাতে ঘড়ি, টাই খুঁজছিল পিঙ্ক কালারের সাথে কোনোটা ঠিক যাবে তার আগেই মৃত্যি বাথরুম থেকে বেরিয়ে এসেছে। সেই বলল, টাই পরার দরকার নেই, এমনিতেই পারফেক্ট লাগছে। আরহাম ও গুড বয়ের মতো বউয়ের কথা শুনল, টাই নিল না। বেড সাইড টেবিল থেকে ওয়ালেট আর মোবাইল নিয়ে রুম থেকে বের হলো দেখতে মা জেগেছে কিনা। ফজরের নামাজ পড়ে আবার একটু শুয়েছেন আয়েশা। নাশতা আরহাম নিজেই তৈরি করতে লেগে গেছে। সে কিছু পাস্তা নিয়ে বানাতে শুরু করল। মৃত্যি তৈরি হয়ে সেও হেল্প করল আরহামের। তারপর একসাথে নাস্তা করে মায়ের জন্য টেবিলে সব গুছিয়ে চলে গেল ভার্সিটিতে। শরতের বিকেলটা যতটা স্নিগ্ধ আর মণিমুগ্ধকর লাগে, সকালটা তেমন স্নিগ্ধ হয় না। কেমন যেন ভ্যাপসা লাগে মৃত্যির কাছে এই সময়টা। হুটহাট করা রোদ আবার হুট করেই যেন মেঘাচ্ছন্ন হয়ে যায়। মেঘলা দিন মৃত্যির ভালোই লাগে। সবচেয়ে মনে ধরে ওই সময়টা যখন আকাশ কালো মেঘে ছেয়ে যায়, চারদিকে তীব্র হাওয়া, তবুও এক বিন্দু বৃষ্টির জল ঝরবে না। আরহাম ড্রাইভ করছে, তার পুরো মনোযোগ শুধু ড্রাইভিংয়ে। অথচ পাশেই কত সুন্দরী একটা মেয়ে বসে আছে, সে খেয়াল কি আছে জনাবের? মৃত্যি বিরক্তি নিয়েই ভাবল কথাটা। পানসে মুখশ্রী তার। মন তো চাইছে বরটাকে একটা গাঁটটা মেরে বলতে, শালা তোর এত কিসের ভাবরে, এমন সুন্দরী একটা বউ পাইছস, প্রেম কর বেশি বেশি, একটা ফুটফুটে বাচ্চা তো দরকার এই বয়সে, নাকি বুইড়া বয়সে বাচ্চা নিবি? এখন আমারে পড়ালেহা করাইয়া জজ ব্যারিস্টার বানাইব, আল্লাহ জানে কোনো কালে একটু প্রেম জুটব কপালে। আরহাম প্রায় মিনিট 2 হবে মৃত্যিকে অনবরত ডেকে চলছে। করিম মৃত্যির কর্ণকুহরে বোধ হয় একটা কথাও প্রবেশ করার পথ খুঁজে পাচ্ছে না। আপন খেয়ালেই মগ্ন হয়ে আছে সে। আরহাম গাড়ি পার্কিংয়ে এসে গাড়ির জানালা দিয়ে উকি দিয়ে আশেপাশে ভালো করে একবার চেক করল। তারপর নিজের সিট বেল্ট খুলে একটু মৃত্যির দিকে ঝুঁকে আচমকা আক্রমণাত্মকভাবে ঘাড় ও গালে দুহাত দিয়ে ধরে ঠোঁটে গভীর চুমু দিল। সবটা এত দ্রুত হল যে মৃত্যির নিঃশ্বাস আটকে গেল কয়েক সেকেন্ডের জন্য। আরহাম চুমু খেয়ে সাথে সাথেই গাড়ি থেকে বের হয়ে সোজা অফিস রুমে চলে গেল। তার ভাবভঙ্গিমা এমন যেন কিছুক্ষণ কোনো কিছুই ঘটেনি এখানে। তার ঠোঁটের কোণে লেগে আছে হালকা একটু খানি হাসি, যার দরুন তার বাম গালের টোলটা দৃশ্যমান হয়ে উঠেছে। দূর থেকে মিনহা আরহামকে দেখেতেই খুশির ঝলক উকি দিল তার মুখে।
আরহাম প্রথমে খেয়াল না করলেও পরে মিনহাকে দেখেই মুড অফ হয়ে গেল। এই গায়ে পরা মেয়েটাকে সে কোনো কালেই পছন্দ করেনি। হ্যালো মিস্টার হ্যান্ডসাম, ডান হাতটা একটু ওপরে উঠিয়ে আরহামকে উদ্দেশ্য করে বলল মিনহা। আরহামের মুখে এখন আর একটু আগেকার ন্যাচারাল সেই হাসিটা নেই। মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলল হ্যালো। তারপর দুজন যখন একদম মুখোমুখি তখন আরহাম আস্তে করে মিনহাকে বলল, এসব ওয়ার্ড ইউজ করে কথা বলার দরকার নেই মিনহা, আমরা এখন স্টুডেন্ট না এখানকার। আমি এখানে অধ্যাপক হিসেবে আছি, সেক্ষেত্রে এখানে একটু সংযত ওয়ার্ড ইউজ করো পারলে। আরহাম যখন মিনহার একদম কাছে এসে কথাটি বলছিল তখনই সেখানে আগমন ঘটে জিনিয়ার। না চাইতেও যেন অপ্রস্তুত হয়ে পড়ে সে আরহামের চোখ যখন পড়ে জিনিয়ার ওপর তখন সেও অপ্রস্তুত বোধ করে। শুধু কোনো ভাবান্তর হয় না মিনহার। জিনিয়া আরহামকে গেট দিয়ে একা ঢুকতে দেখেই এসেছিল জানতে মৃত্যু এসেছে কিনা। জিনিয়া ক্লাসে বসে আছে কয়েক মিনিট ধরে। রোহান ক্লাসে ঢুকেছে মাত্র, আশেপাশে চোখ বুলায় কিন্তু না, জিনিয়া নেই ক্লাসে। ভেবে নিল হয়তো আর আসবে না, নতুন সংসার কত কাজ আছে, আরহাম চলে এসেছে। আরহাম নিজের ক্লাসের রুটিন চেক করে করিডোর দিয়ে ক্যান্টিনের দিকে যাচ্ছিল। রোহান তাকে দেখেই ডাকল, দুজনে মিষ্টি হাসি বিনিময় করে জড়িয়ে ধরল একবার। ক্লাসের সবাই যেন একটু নড়েচড়ে বসল। আরহাম ক্লাস খেয়াল করে রোহানকে ছেড়ে দাঁড়ালো, তারপর কেমন আছে জিজ্ঞেস করতেই রোহান তার উত্তর দিয়ে প্রশ্ন করল, মৃত্যু কোথায়? প্রশ্নটা শুনেই যেন টনক নড়ল আরহামের, আসলেই তো কোথায় রয়ে গেল, আমি তো সেই কখন এসেছি, নাকি ঠোঁটের ছোঁয়া অনুভব করতে করতে ভুলে গেছে গাড়ি থেকে বেরোনোর কথা। আচ্ছা আমি পাঠাচ্ছি ওকে, বাইরেই আছে, তুই ক্লাস করা, বলেই আরহাম ক্লাস ত্যাগ করল। আর পকেট থেকে মোবাইলটা বের করে ছোট্ট একটা টেক্সট করল, সাইকো বউ এখনো কি ঘরে আছো? না থাকলে জলদি ক্লাসে যাও, রোহান ক্লাস করাচ্ছে তোমাদের, আমিও ক্লাস করতে ঢুকছি, বাই লাভ ইউ সাইকো বউ। আরহাম, রোহান এই দুইটা টিচার যেন পুরো ভার্সিটির ক্রাশে পরিণত হয়েছে। পুরো কলেজ পাড়ায় সবার জানা এরা দুইজন এই বিশ্ববিদ্যালয়ের স্টার ছিল। তবে স্টার 2 না 3টা ছিল, তার মধ্যে একজন ব্যবসায় ঢুকেছে। আর ওদের স্টার বলার কারণগুলো ও সবার যেন মুখস্থ, শুধু মৃত্যু আর জিনিয়া ছাড়া। কারণ তারা দুটিতে সেই ছোট থেকে শুধু খেলা আর নিজেদের নিয়েই পড়ে থাকত। যেন জাগতিক আর কোনো বিষয়ে তাদের কোনো খেয়াল রাখার কিছু নেই। মৃত্যু তো শুধু ক্রাশ খাওয়াতেই ব্যস্ত কিশোরী বয়স থেকে, আর জিনিয়া শুধু মৃত্যুর ভাইয়ের সাথে প্রেম করার চিন্তায়। ভাগ্য তো সবার এতটা সদয় হয় না যা তাদের দুই বান্ধবীর ওপর। কলেজ ভার্সিটির সবাই আরহামের টোল, হাসি আর হাইট দেখে পাগল হয়ে যেত, আর মীরের আর রোহানের বডি দেখেই মেয়েরা ক্রাশ খেত। তিনজনই বলতে গেলে সুদর্শন যুবক, আর তিনজনের বন্ধুত্ব এতটা গভীর যে কেউ না চাইতেও জেলাস ফিল করত। মৃত্যু গাড়ি থেকে নেমে ক্যাম্পাসে কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়িয়েছিল। হঠাৎ টুং করে আওয়াজ ভেসে আসলো কানে, মুঠোফোনে তাকাতেই ঠোঁটে হাসির রেখা টানল। তারপর কয়েক সেকেন্ডে চোখটা চারপাশে একবার ঘুরিয়ে পা বাড়ালো ক্লাসের উদ্দেশ্যে। গোরত গোরত শব্দ তুলে চা পান করছেন মাহবুব সাহেব। মরিয়ম স্বামীর এমনতর স্বভাবে খুবই বিরক্ত হন আর রাগে দুয়েক কথা শুনিয়ে ও দেন। আজ ও তার ব্যতিক্রম নয়, বিরক্ত হয়ে খুব করে বকছেন লোকটাকে। তাতে ওনার কি বউয়ের স্বভাব বকাবকি করা, করুক, উনি নিজের স্বভাব ত্যাগ করতে পারবেন না। মরিয়ম আজ দুপুরে মৃত্যুদের এ বাসায় খেতে বলেছেন। মেয়ে এলো 2 দিন হয়নি, নিজেরাই রান্না বান্না করে খাচ্ছেন, তার ওপর আরহামের মা আসার পর থেকেই একটু অসুস্থ। মৃত্যু আরহাম ভার্সিটিতে চলে যাওয়ার পর উনি ফ্ল্যাটে একা, তাই মরিয়ম নিজে গিয়ে জোর করে এই বেআইনকে নিজের বাড়ি নিয়ে আসেন। আয়েশা আসতেই দেখেন তার বেআইন এমন ছোট খাটো বিষয় নিয়ে ঝগড়া করে চলেছেন।
ঝগড়া বললে হয়তো ভুল হবে, খুনসুটি চলছে। মৃত্যু বাবা ইচ্ছে করেই কিছু না কিছু এমন করে চলছেন যার দরুন মটিয়ম রেগে বকা শুরু করেন। আয়েশা ওনাদের এমন খুনসুটি দেখে মুখ টিপে হাসছেন। খুব এর মাঝেই মনে পড়ে গেল পুরনো স্মৃতি। নিজের বৈবাহিক জীবন মনে পড়ল নিজের সেই ভালোবাসার মানুষটার কথা যে আজ অদূর আকাশে হয়তো কোনো নক্ষত্র হয়ে বসে আছে। এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে যে। চোখ ঝাপসা হয়ে আসছে আয়েশার। এই তো সেদিনও মনে হয় বকা খেয়েছিল আরহামের বাবার শুধু প্রত্যেক কথায় ভাইয়া ডাকার দোষে। বেচারি আয়েশাই বাকি করত আরহামের বাবা আর তার মা সম্পর্কে চাচাতো ভাই বোন। আয়েশা বাবা মায়ের আর বংশের একমাত্র মেয়ে আর খুব আদরের, তাই তো দূরে কোথাও বিয়ে দিতে চায়নি কেউ। আয়েশা তো তার বড় ভাইয়ার, আরহামের বড় বাবার কলিজার টুকরো ছিল, তাই তো চাচাকে বলে নিজেরই ভাইয়ের সাথে বিয়ে দিয়েছিল। বাড়িতে অবশ্য সবাই আগে থেকে জানত আরহামের বাবা আয়েশাকে বোন বলত না, কারণটা ও সবার জানা। কিন্তু বড় ভাইয়ার সবসময়ই বোনের শখ বেশি ছিল, তাই তো আয়েশার জন্মের পর মাথায় তুলে রাখতেন তাকে। আর বাড়িতে রাখার ও সুযোগ পেয়ে দিয়েই দিলেন বিয়েটা। কিন্তু বাধা তো শুধু আয়েশার মুখেই ছিল। বিয়ের রাতে স্বামীকে ভাইয়া বলে ডেকেছিলেন। আরহামের জন্মের পরও সেই ভাইয়া ডাক বদলাতে পারেননি। আত্মীয় স্বজন খুব হাসত আয়েশার কথা শুনে। একদিন তো থাপ্পড়ও খেয়েছিলেন শাশুড়ি মায়ের। সেদিন কেঁদে কেঁদে কানে ধরে বলেছিলেন, চাচি আম্মা, আমি আর জীবনে ভাইয়া বলবো না ওনাকে। খুব চেষ্টার পর সফল হয়েছিলেন ভাইয়া ডাক ছাড়তে। ততদিনে আহনাফ ও দুনিয়ায় চলে এসেছিল। চোখের কোণে জল চিকচিক করছে, তবে তা গড়িয়ে পড়ার আগেই সামলে নিলেন আয়েশা। মরিয়ম মৃত্যুর বাবাকে ডেকে বললেন, জামাইকে কল দিয়ে বলে দাও কলেজ থেকে যেন সোজায় বাড়ি আসে মৃত্যুকে নিয়ে। মৃত্যু আর জিনিয়া বসে আছে কৃষ্ণচূড়া গাছটার নিচে। 3টা ক্লাস ছিল, কোনো মতে একটা করেছে। আরহামের আজ ক্লাস নেই প্রথম, তাই মৃত্যু জোর করেই বেরিয়ে এসেছে জিনিয়াকে নিয়ে। আরহাম ভাবছিল এখন আর তার কোনো ক্লাস নেই, তাই একটু অফিসে ঘুরে আসবে। যাওয়ার পথে মৃত্যুকে নিয়ে যাবে। গেটের দিকে যাওয়ার সময়ই তার ফোন বাজল। মোবাইলে ভেসে ওঠা নামটা তার শ্বশুর মশাইয়ের, তাই ক্ষণকাল ব্যয় না করেই রিসিভ করে নিল। সালাম দিতেই ওপাশ থেকে ভেসে এলো, আরহাম বেআইন আমাগো বাড়িতে আছে, মৃত্যুরে লইয়া তুমি সোজা আমাগো বাড়ি আইবা। আরহাম কিছু বলবে তার আগেই মৃত্যুর বাবা বললেন, তুমি তো অহন কেলাস করতাছ, আমি রাখতাছি। আরহাম হতবাক, কেমন লোক আর কথা যে কেন এমন ভাবে বলে। আমার বউটা ও হয়েছে বাপের কপি বলেই ঠোঁট টেনে হাসল আরহাম। কি ব্যাপার আজকাল বিড়বিড় করে হাসো দেখছি। মিনহার গলার আওয়াজে ঘাড় ঘুরিয়ে তাকালো আরহাম। কথাটা মিনহাই বলেছে আর মিনহাকে দেখে আরহামের হাসিটাই মিলিয়ে গেছে। কেন জানি এই মেয়েটাকে বড্ড অসহ্য লাগে, তার নেহাত বাজে ব্যবহার করে, একে দূর করা সম্ভব নয় বলে এখনো সহ্য করছে আরহাম। হুম, ছোট্ট করে জবাব দিল আরহাম। শুধু একটা হুম। হতাশা প্রকাশ করল মিনহা। তারপর আবার বলল, কোথাও কি যাচ্ছ? আরহামের দৃষ্টি করিডোর পেরিয়ে ক্যাম্পাসঙ্গনে কৃষ্ণচূড়া গাছের নিচে এলো, চুলগুলো হাত দিয়ে খোপা করা অবস্থারত মেয়েটির ওপর। আসার সময় বোধহয় বিনুনি করা ছিল, এখন আবার খোপা করছে কেন? আরহামের এই সামান্য জিনিস নিয়ে ভাবনাটা এতই গাঢ় যে মনে হচ্ছে এটা কোনো চুলের সজ্জার ব্যাপার না, দুনিয়ার মারাত্মক কোনো ঘটনা ঘটে চলছে। সামনে তো মিনহা হতবাক হয়ে অনুসরণ করছে, আর তাতেই চোখে পড়ল আরহাম মৃত্যু আর জিনিয়ার দিকে তাকানো। মুহূর্তেই মেজাজ খারাপ হয়ে গেল মিনহার। যে ছেলে কতগুলো বছর ভার্সিটিতে হাজারো মেয়ের ক্রাশ হয়ে ও কারো দিকে তাকায়নি, সে আজ একটা স্টুডেন্টের দিকে তাকিয়ে আছে। মিনহা রাগে কিছু একটা বলতে যাবে, তখনই আরহাম, বাই মিনহা, পরে কথা হবে, তোমার সাথে আমার একটু কাজ আছে বলেই বেরিয়ে গেল। মিনহা রাগে
ক্ষোভে অফিস রুমে ঢুকেই টেবিল থেকে পেপারওয়েট উঠিয়ে জানালার দিকে ছুঁড়ে মারে। সাথে সাথেই ঝনঝন শব্দে জানালার একপাশের কাঁচ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। কাঁচ ভাঙার শব্দে বাহির থেকে কয়েকজন দৌড়ে আসে, সাথে রোহানও আসে। মিনহার চোখ মুখ লাল হয়ে আছে, সবাই খুব ভয় পেয়ে যায় কিন্তু মুখ ফুটে কিছু বলার সাহস করে না। রোহান একবার কাঁচ ভাঙা আরেকবার মিনহার দিকে তাকিয়ে সবাইকে ইশারা করল বেরিয়ে যেতে, সে দেখছে ব্যাপারটা। মোটামুটি সবাই জানে মিনহা, রোহান, আরহাম তিনজনই এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, আবার তারা বন্ধুও। তাই সবাই বেরিয়ে গেল আর রোহান কয়েক পা এগিয়ে মিনহাকে প্রশ্ন করল, কি হয়েছে? ভাঙচুর করছো কেন? কিছু বড় বড় নিঃশ্বাস ফেলে মিনহা রোহানের দিকে তাকালো। আরহামকে আমি কি করে পাব? করুণ দৃষ্টি মিনহার। রোহান একটা হাত ধরে মিনহাকে চেয়ারে বসিয়ে নিজেও পাশে বসল। মিনহা, তোমাকে সময় নিতে হবে, আরহাম তোমাকে কখনোই তেমন পছন্দ করত না। এখন তো তবুও তোমার সাথে ভালো করে কথা বলছে। একটু তো সময় নাও আর ব্রেন দিয়ে কাজ করো, আরহাম ঠিক তোমার হবে। হবে না, চিৎকার করে বলল মিনহা। সে অন্য এক মেয়ের দিকে গাঢ় নজরে তাকিয়েছিল আমার সামনেই। ওই মেয়েকে আমি খুন করে ফেলব আরহামের সামনে, আর কখনো। আসলে মিনহার কথায় রোহান অবাক হল। কোনো মেয়ের কথা বলছে মিনহা? তবে কি সে মৃত্যুর কথা বলছে? মনে মনে ভাবতেই আবার প্রশ্ন করল, কোনো মেয়েকে দেখছিল? কৃষ্ণচূড়ার নিচে দুটো মেয়ে বসেছিল, তাদের মধ্যে কোনো একটাকে। মিনহার কথা শুনে রোহান বসা থেকে উঠে দাঁড়ালো। আমি দেখে আসছি বলে বের হল। পেছনে মিনহাও আসল। কিন্তু না, ওখানে কয়েকটা ছেলে আড্ডা দিচ্ছে। কি হলো আপনাদের, এমন চুপ হয়ে গেলেন কেন? ড্রাইভিং এর ফাঁকে ফ্রন্ট মিররে তাকিয়ে প্রশ্ন করল আরহাম। পেছনের সিটে বসে জিনিয়া মুচকি হাসছে আর মৃত্যু খ্যাক করে উঠে বলে, তো কি করব, হাত পা তুলে নাচ করে দেখাবো আপনাকে। মন্দ বলনি, ড্রাইভিং করে ক্লান্ত হওয়ার চেয়ে ভালো একটু নাচ দেখে চাঙ্গা থাকা। বাঁকা হাসল আরহাম। জিনিয়া এখনো মুচকি হাসছে, তবে তার হাসিতেও আড়ষ্ট ভাব। আরহাম বুঝতে পারছে জিনিয়া স্বাভাবিক হতে পারছে না, শত হলেও অধ্যাপক সাহেব সামনে। তাই আরহাম নিজেই ভাবল একটু সহজ হওয়া যাক। তা শালি সাহেবা, আপনি এখন বাড়ি গিয়ে কি করবেন, তার চেয়ে বরং আমাদের সাথে চলেন। একসাথে সবাই লাঞ্চ করব। না স্যার, অন্য একদিন যাব। আরহামের মুখভঙ্গি এমন যেন জিনিয়া ভুল কিছু বলে ফেলেছে। মৃত্যু শেষ পর্যন্ত শালি কপালে জুটল না একটা। মানে কি? প্রশ্ন মৃত্যুর। মানে আবার কি এই যে বউয়ের পাশে একটা শালি আছে, সে কিনা এখনো স্যার বলে ডাকে? মজা করে তো কিছু বলতেও পারবো না, মনে হবে ছে 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 সর হয়ে ছাত্রীর সাথে মশকরা করে কথা বলে। খিলখিলিয়ে হেসে উঠল মৃত্যু আর জিনিয়া কথার ধরন শুনে। এবার বুঝতে পারছে মৃত্যু আরহাম জিনিয়াকে সহজ করার জন্য এভাবে কথা বলছে। শোনো জিনিয়া, আমি স্যার শুধু ভার্সিটি গেট অবধি তোমাদের দুজনের জন্যই। আর ভার্সিটির বাইরে? আরহামের মুখের কথা ক্যারে নিয়ে বলল মৃত্যু। বাইরে জিনিয়ার জন্য ভাই, দুলাভাই যা বলে শান্তি পায়। টোল জাগিয়ে মুচকি হেসে বলল, ওহ আচ্ছা। আর আমি? আপনি? হুম আমি? আপনি? আহ বলুন না। বাড়ি চলে এসেছি ম্যাডাম, নামেন। মৃত্যু ভ্রু কুঁচকে বাইরে তাকালো। আসলেই চলে এসেছে বাড়িতে। জিনিয়া খেয়াল করতেই আতকে উঠল, এটা তো মৃত্যু তোদের বাড়ি। এডা আমাগো বাড়ি, ইমুন কইরা চিল্লানের কি আছে? ধমকে বলল মৃত্যু। মৃত্যুর বলার স্টাইল শুনে আরহাম চোখ দুটো গোল গোল করে তাকালো মৃত্যুর দিকে, সাথে জিনিয়াও। কি ওইসে এমনে চাওকিল্লাই ভ্রুজোড়া নাচিয়ে প্রশ্ন করল দুজনকেই। জিনিয়া কিছু বলল না, তবে আরহামের জবাব কিছু না। ম্যাডাম, আপনাকে যে মাঝে মধ্যে শেওড়া গাছের পেতনি ধরে সেটাই দেখতে চেষ্টা করছিলাম।
জিনিয়া এবারও মুচকি হাসছে আর মৃত্যু খুব ভাব নিয়ে গাড়ির দরজা খুলে বের হয়ে গেল। জিনিয়া সেখানেই বসে আছে। আরহাম মৃত্যুকে ডেকে বলল, আমি অফিসে যাব, একটু 2টার আগে মনে হয় না ফিরতে পারবো, সবাই খেয়ে নিও, বসে থেকো না প্লিজ। আর তুমি আমাদের বাড়ি না বাবার বাড়ি যাবে এখন? মৃত্যু জিজ্ঞাসু দৃষ্টিতে আরহামের দিকে তাকাতেই বলতে ভুলে গেছিলাম, শ্বশুরমশাই আজ এ বাড়ি থাকতে বলেছে, মাও এখানেই আছে। মৃত্যু এবার বুঝতে পারল জিনিয়াদের বাড়ি না নিয়ে এখানে কেন এনেছে। কিন্তু জিন তো তার এখনো গাড়িতেই বসে আছে, বোকা মেয়ে। কি ব্যাপার স্যার, থেকে শালি বানাতেই কি লং ড্রাইভ ট্রিট প্ল্যান করে বসে আছেন দুলাভাইয়ের সাথে? আরহামের এমন কথায় জিনিয়া ভীষণ লজ্জা পেল, তবে এমন কথার কারণ বুঝল না। আরহাম কি তাকে নেমে যেতে বলতে চাচ্ছে? তাহলে নিয়েই কেন আসলো বাড়ির রাস্তা ফেলে এতখানি? জিনিয়া মনে মনে এসবই ভাবছিল। তার ভাবনার সুতো কাটল মৃত্যু। ও ভাবিজি নামেন না ক্যা, ওইডা মোর সোয়ামী আফনেরডা অহনো আপিসে আছে। আপনার শাশুড়ি মা আজকা মোরগ পোলাও করছে, তাই এহানেই নামতে হইব আফনের বলে খিলখিল করে হাসছে মৃত্যু। কিন্তু জিনিয়ার মুখের রং পাল্টে গেছে। মা বলেছিল বিয়ের আগে যেন আর না আসি, এ বাড়িতে ভালো দেখায় না। নারে মৃত্যু, আজ অন্য একদিন আসবো, আমি বাড়ি যাই এখন। ভাইয়া আমাকে আমাদের গলিতে নামিয়ে দিন। একদম না, নেমে আয় গাড়ি থেকে, মৃত্যু জোর করে বলল। কিন্তু জিনিয়া কিছুতেই যাবে না ভেতরে। আরহামও জোর করল, কিন্তু সে কিছুতেই যাবে না। মৃত্যু বাধ্য হয়ে চিৎকার করে বাবাকে ডাকল, আব্বা, ওই আব্বা বাড়িতে থাকলে বাইরে আইও। আরহাম, জিনিয়া দুজনেই ভরকে গেল। এত বড় মেয়ে বাড়ির গেইটে দাঁড়িয়ে কেমন ষাঁড়ের মতো চেঁচিয়ে বাবাকে ডাকছে, ভাবা যায়। লিলি মৃত্যুর ডাক শুনে ভপত্রে সবার সামনে বলতে অনেকটা দৌড়েই আসে তার বাবা। পেছনে পেছনে তার মা আর শাশুড়িও আসে। মৃত্যু আবারও একই পদ্ধতিতে ডাকে বাবাকে, আর তখনই দেখে বাবা এসেছে। কিন্তু আরেকটু খেয়াল করতেই দেখে আয়েশা তাকিয়ে আছে তার দিকে রাগী চোখে। লজ্জায় পড়ে যায় মৃত্যু। তার একটুও মনে ছিল না আরহাম বলেছে তার মাও এখানে। মৃত্যুর বাবা জিজ্ঞেস করতেই আরহাম বলে, জিনিয়াকে ও নিয়ে এসেছি, কিন্তু সে আসতে চাচ্ছে না। মৃত্যুর বাবা এগিয়ে এসে জিনিয়াকে খুব আদর করেই ডাকেন, আম্মা লজ্জা পাইয়েন না, এডা তো আফনেরও বাড়ি। আর তো কয়েডা দিন হেরপর এইহানেই থাকতে হইব সারা জীবন। আয়েন, আমি আফনেগো বাড়িতে ফোন কইরা বলতাছি বিয়াই মশাই, চিন্তা করব না। মাহবুব সাহেব এতটাই মায়াভরা কথা বলছিলেন যে জিনিয়া আর না করতে পারেনি। সবাই ভেতর চলে যায়। আরহাম চলে যাচ্ছিল কি মনে করে আবার গাড়ি থেকে বের হয়ে মৃত্যুকে ডাকে, মৃত্যু দাঁড়াও তো। সবাই ভেতরে চলে গেছে। মৃত্যু দাঁড়ায়। আরহাম আরেকটু এগিয়ে এসে হুট করেই মৃত্যুর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। মৃত্যু চমকে যায় আর ভাবে, কি হইল বুইরা ব্যাটার, আজকা হুটহাট খালি চুম্মা খাইছি, কি বেশরম। এত ভাবার দরকার নাই, পরনারীকে আদর করি না আমি, নিজের বউকে এতটুক দিতেই পারি। কথা শেষ করে আরহাম আর দাঁড়ায় না। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। চলবে।